বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি। সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 মহামারীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস এই ক্লাসে সকলকে সাদর আমন্ত্রণ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমরা আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অনার্স চতুর্থ বর্ষ, কোড নাম্বার 24-1601, মুসলিম ইতিহাস তত্ত্ব, খেলাফত, ভারতের সুলতানি ও মুঘল আমল। আজকে তোমাদের সাথে আমার তৃতীয় অনলাইন ক্লাস। আজকের লেকচারের শিরোনাম ইতিহাস চর্চার কেন্দ্র হিসাবে মদিনা ও ইরাকের অবদান। আমি শেখ জালালউদ্দিন, সহযোগী অধ্যাপক, সরকারি রোজলাল কলেজ, খুলনা, তোমাদের সাথে আজকের বিষয়টি শেয়ার করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শ্রবণ করবে এবং যথাযথভাবে এটার অনুধাবন করার চেষ্টা করবে। আগেই বলেছি যে মুসলিম ইতিহাস তত্ত্ব বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে কিছুটা একটু কঠিন বলে মনে হলেও নিয়মিত অধ্যয়ন করলে বিষয়টি সহজ হয়ে যাবে। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে আমি দেখিয়েছি এটা মদিনা শহর। নিশ্চয়ই বুঝতে পারছো মদিনা শহর। আজ আরেকটি ছবি দেখতে পাচ্ছ, মদিনা মসজিদ। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আজকের অধিকাংশ আলোচনা কিন্তু এই মদিনা মসজিদকে, অর্থাৎ শিক্ষায়তন হিসাবে এই স্থানটিতে যে কার্যক্রম পরিচালিত হয়েছিল ইসলামের প্রাথমিক যুগে, সেই আলোচনায় কিন্তু করা হবে। সাথে সাথে ইরাক কেন্দ্রের আলোচনা করা হবে। আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করি। মদিনা ও ইরাক ইতিহাস চর্চা কেন্দ্র আমাদের আলোচনার বিষয়। যে এই মদিনা ও ইরাক ইতিহাস চর্চা কেন্দ্রে ইতিহাস চর্চার উন্নয়নে যে সকল ব্যক্তিবর্গ অশেষ অবদান রেখেছেন, তাদের সম্পর্কে, তাদের যে অবদান, সেই অবদান সম্পর্কে আমরা আলোচনা করব, মূল্যায়ন করার চেষ্টা করব। হিজরি 3য় শতাব্দী প্রথম দিক, অর্থাৎ খ্রিস্টীয় 9ম
ও দশম শতাব্দী, শেষের দিকে এসে দশম শতাব্দী, এই নবম ও দশম শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ইতিহাস চর্চার বিকাশ, এই পর্বের আলোচনায় আমরা প্রবেশ করব। এই পর্বে ইতিহাস চর্চা মূলত দুটো উৎস হতে উৎসারিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মাগাজি আলোচনার মধ্য দিয়ে আরব ইতিহাস চর্চা সূচনা হয়েছে। তা বংশীয়, জাতীয় ও বিশ্ব ইতিহাস রচনার পথ বেয়ে হিজরি তৃতীয় শতাব্দীতে, অর্থাৎ নবম ও দশম শতাব্দীতে একটা গ্রহণযোগ্য অবকাঠামো উপনীত হয়েছে। এই পর্বের দুটি উৎস, এই দুটি উৎসের একটি হচ্ছে ইসলামী উৎস, যা সিরা এবং মাগাজিকে কেন্দ্র করে ইতিহাসবেত্তাদের রচনার ধারা অনুসরণ করে মদিনায় বিকাশ লাভ করেছে। কোথায়? প্রথমটি মদিনায় বিকাশ লাভ করেছে। আরেকটি হচ্ছে গোত্রীয় ও আইয়াম আল আরবের আখবারি ধারা, যা ইরাক ইতিহাস চর্চার ক্ষেত্রে বিকাশ লাভ। হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গেলেন। কিন্তু আসলে ওই সময় মদিনার নাম কি ছিল? না, মদিনা নাম ছিল না। ওই সময় নাম ছিল ইয়াসরিব। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করলেন, তারপরে ওই ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনা নাম। ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর এখানে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, সাথে সাথে অর্থনৈতিক কেন্দ্র হিসেবে মদিনার পরিচিতি লাভ শুরু হলো। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র গঠন করলেন। সেই রাষ্ট্রের প্রশাসনের সাথে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হলো, এবং একটি রাষ্ট্রের জন্য যতগুলো ফ্যাক্টর আছে, সব ফ্যাক্টর গুলো হলো। অপরদিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের সময় ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি শুরু হলো, এবং আমরা জানি সিরিয়া, পারস্য, মিশর এলাকায় ইসলামের বিস্তৃতি শুরু হলো। এবং ইসলামের বিস্তৃতি শুরু হওয়ার সাথে সাথে ওই এলাকায় সামরিক ছাউনির প্রয়োজন, ওই এলাকায় প্রাদেশিক শাসনকর্তার প্রয়োজন। এই প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ, প্রাদেশিক রাজধানীর প্রয়োজন। এই সকল প্রয়োজনে তখন ইরাকের কুফা এবং বসরা নগরীতে, কুফা এবং বসরা নামক দুটো নগরীর গুলো, এবং জনগণ ওখানে বসতি স্থাপন করলো। এখানে সেনা ছাউনি করার স্বার্থে এই এলাকার উন্নয়ন হলো, এবং রাষ্ট্রীয় কার্যক্রম শুরু হলো। সাথে সাথে কুফা এবং বসরায় জ্ঞান বিজ্ঞানের চর্চা হিসেবে গ্রহণ করলেন জ্ঞানী গুণী ব্যক্তিরা। তো এই ইরাক, এটাকে বলা হয় ইরাক কেন্দ্র। কুফা এবং বসরা কেন্দ্রকে
ইরাক কেন্দ্র বলা হয়। এই ইরাক কেন্দ্রের ইতিহাসের চর্চা বিষয়টি আমরা তোমাদের সাথে মদিনা প্রথমে আমরা আলোচনা করব মদিনা ইতিহাস চর্চা কেন্দ্র। মদিনা মূলত ইসলামের প্রারম্ভিক কালে শিক্ষায়তন হিসাবে জ্ঞান অনুসন্ধানকারীদের দৃষ্টি আকর্ষণ। এখানে এই মদিনাতে মাদ্রাসা আল মদিনা বা মদিনা শিক্ষায়তন নামে যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন মূলত উরওয়া বিন জুবায়ের বিন আল আওয়াম ও তার একজন সুযোগ্য পুত্র আবু বকর মোহাম্মদ বিন মুসলিম বিন ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন শিহাব আল জুহরি। প্রতিষ্ঠাতা উরওয়া বিন জুবায়ের হলেও পরবর্তীতে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, প্রতিষ্ঠানটি ব্যাপক গ্রহণযোগ্য করা, সার্বিক দায় দায়িত্ব পালন করেছিলেন তারই সুযোগ এই ছাত্র শিহাব আল জুহরি। মাদ্রাসাল মদিনায় কি হয়েছে? আরব ইতিহাস চর্চার বিকাশ। এই আরব ইতিহাস চর্চার বিকাশের যিনি প্রধান ভূমিকা পালন করেছেন তাহলে তিনি হচ্ছেন উরওয়া বিন জুবায়ের, জুবায়েরের পুত্র উরওয়া, মাতা আসমা বিনতে আবু বকর, খালা আয়েশা বিনতে আবু বকর, হযরত মুহাম্মদ ইসলামের প্রিয় সহধর্মিণী। তাহলে যা বোঝা যায় যে তিনি কত সম্মানীয় বংশধর। উরওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 13 বছর পরে জন্মগ্রহণ করেন এবং তিনি একজন তাবেঈ ছিলেন। তিনি মূলত হাদিস সংগ্রহ এবং হাদিসের উপরে ব্যাপক জ্ঞান অর্জন করেছেন এবং হাদিস আলোকেই তিনি ইতিহাস। মাদ্রাসাল মদিনায় আরব ইতিহাস চর্চার আরেকজন দিকপাল হচ্ছেন শিহাব আল জুহরি। তো শিহাব আল জুহরি তিনি একজন প্রখ্যাত হাদিস বক্তা, তিনি একজন মাগাজি সংকলক। তিনি জন্মগ্রহণ করেন মুয়াবিয়ার খেলাফতে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতে 671 খ্রিস্টাব্দে। মদিনা ইতিহাস চর্চা কেন্দ্রের পূর্ণাঙ্গ অবকাঠামো হিসেবে দাঁড় করিয়েছিলেন। তার কিতাব আল মাগাজি গ্রন্থে মদিনা ইতিহাস কেন্দ্রের মূল নীতি তিনি তুলে ধরেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত ইতিহাস তিনি রচনা করেছেন। তিনি মক্কা মদিনা জীবনের ঘটনাবলী, রসুলের মক্কা মদিনা জীবনের ঘটনাবলী আলোচনা করেছেন। তিনি কুলজি বর্ণনা ইতিহাস চর্চার কেন্দ্রের অন্তর্ভুক্ত করেছেন এবং ইসলামের প্রথম যুগের ইতিহাস আলোচনা করেছেন। খোলাফায়ে রাশিদুনের যুগের ঘটনাবলীও তিনি মূলত সংগ্রহ করেছেন এবং এখানে ইতিহাস চর্চা অন্তর্ভুক্ত করেছেন। মূলত তিনিও হাদিস ভিত্তিক ইতিহাস চর্চা করেছেন। এবার আসি আমরা মদিনা ইতিহাস চর্চা কেন্দ্রের বৈশিষ্ট্যাবলী। মদিনা ইতিহাস চর্চা কেন্দ্রের প্রকৃতি, উদ্দেশ্য ও বৈশিষ্ট্যাবলী কয়েকটি ভাগে বিভক্ত। এর মধ্যে আমরা প্রথমত দেখি ইসলামের প্রাথমিক অথচ গুরুত্বপূর্ণ বিষয়াবলীর আলোচনা মদিনা কেন্দ্রের ইতিহাস চর্চায় প্রাধান্য পেয়েছে। মদিনা কেন্দ্রের ইতিহাস চর্চায় প্রাধান্য পেয়েছে কি? ইতিহাস ইসলামের প্রাথমিক অথচ গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলেন যখন, তখন এই কোরআন মূলত সাহাবারা লিখে রাখতেন, কখনো কখনো মুখস্থ করে রাখতেন। কিন্তু একটা কোন নির্দিষ্ট
বা কোনো ধারাবাহিকভাবে লেখার পদ্ধতি তখন শুরু হয় নাই। তো এই মুখস্থ করে রাখা বা লিখে রাখা বিষয়গুলো ঢাকার বিভিন্ন জায়গায় থেকেছে ছিল। মহানবী ইসলাম তার জীবদ্দশায় তিনি যা বলেছেন অর্থাৎ অনুমোদন করেছেন, আমরা যাকে বলি হাদিস, হাদিস শরীফ লেখার অনুমতি দেন না। কারণ হাদিসের সাথে কোরআনের সাথে হাদিস মিশে যেতে পারে। এই জন্যে তিনি এটা লেখার অনুমতি দিয়েছেন। পরবর্তীতে যখন মহানবী ইসলামের ইন্তেকাল হলো, খোলাফায়ে রাশিদুনের যুগে এই কোরআন গ্রন্থ আকারে সংকলিত হলো এবং প্রাদেশিক রাষ্ট্রগুলোতে তার কপি প্রেরিত হলো। এরপরে প্রয়োজন হয়ে দেখা দিল হাদিস সংগ্রহ করা। এই জন্য এরপরে হাদিস সংগ্রহ করা, হাদিস সংকলন করার প্রয়োজনে মুহাদ্দিসগণ ব্যাপক ভূমিকা পালন করেছে। এবং এই হাদিস সংগ্রহ করতে যে দেখা গেছে কি, যে সমস্ত ব্যক্তিদের কাছে হাদিস গ্রহণ করা হবে তাদের বিশ্বস্ততার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, তাদের গ্রহণযোগ্যতার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মুহাদ্দিসগণকে মূলত মুয়াররিখ বা ঐতিহাসিকও বলা হতো। যে সমস্ত মুহাদ্দিসগণ হাদিস সংগ্রহ করেছেন এবং হাদিস চর্চা করেছেন তাদেরকে বলা হতো মুহাদ্দিস ঐতিহাসিক। এই মুহাদ্দিস ঐতিহাসিক পদবাদ চেয়ে অভিহিত ছিলেন তারা। দ্বিতীয়ত, ইসলামের দৃষ্টিকোণ থেকে মহানবী ইসলামের মাগাজি ও সিরা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাদিসের অংশ বিশেষ বিবেচনা। তাহলে এই সময় রসুলের সিরা ও মাগাজি, রসুলের যে জীবন চরিত্র, রসুলের যে যুদ্ধ বিগ্রহের সামরিক সমস্ত বিষয়, সেই বিষয়গুলোকে হাদিসের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ এগুলোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, এগুলো যাচাই বাছাই করে গ্রহণ করা হয়েছে। তৃতীয়ত, শ্রুত পদ্ধতি বা লিখিত পদ্ধতি। এই শ্রুত পদ্ধতি বা লিখিত পদ্ধতি মূলত এখানে শ্রুত বা লিখিত পদ্ধতি বলতে কি বোঝায়, যে শ্রবণের মাধ্যমে, অর্থাৎ প্রাথমিক কালের ইতিহাস চর্চার ক্ষেত্রে শ্রুত পদ্ধতি এবং লিখিত পদ্ধতিতে হাদিস সংগ্রহ, হাদিসের ঘটনাবলী সংরক্ষণ করা হতো, ইতিহাসের ঘটনাবলী সংরক্ষণ করা হতো। পরে লিখিত পদ্ধতি যুক্ত হলো। প্রথমের দিকে শ্রুত পদ্ধতি ছিল, পরে লিখিত পদ্ধতি যুক্ত হলো এবং এই লিখিত পদ্ধতির যুক্ত হলো কোথা থেকে? মহানবী ইসলামের উপরে যে কোরআন নাজিল করা হলো সেটা লিখিত, তার থেকে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া গেল। মদিনার সনদ লিখে রাখা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম লিখিত সংবিধান, সেটাও ইতিহাসের উৎস। হুদায়বিয়ার সন্ধিতে চুক্তিপত্র হয়েছিল, সেটাও লিখে রাখা হয়েছিল। এবং বিভিন্ন শাসকদের প্রেরিত, বিভিন্ন শাসকদের নিকট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রেরিত চিঠিপত্র, আদেশ নামা, এগুলো ইতিহাসের লিখিত উপকরণ হিসেবে সংগৃহীত হয়েছে, এগুলোর গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এছাড়া আরেকটি রিসালা আকারে অনেক প্রশ্নের উত্তর এই হাদিস বেত্তারা রিসালা আকারে অর্থাৎ পুস্তিকা আকারে প্রদান করে। তাহলে এটা লিখিত পদ্ধতি। চতুর্থত, বর্ণিত ঘটনার সমর্থনে আল কোরআনের আয়াতের উদ্ধৃতি পেশ করার রীতি প্রচলিত ছিল। কোন ঘটনার বর্ণনার সমর্থনে আল কোরআনের আয়াতের উদ্ধৃতি পেশ করার রীতি
মাদ্রাই মদিনা এর বৈশিষ্ট্য ছিল, মাদ্রাসাই মদিনার বৈশিষ্ট্য ছিল। উরুয়া ও আল জহুরি তার সিরা এবং মাগাজি আলোচনার এই কোরআনের উদ্ধৃতি ব্যবহার করেছে, যাতে সেটা আরো গ্রহণযোগ্য হয়েছে। পঞ্চমত, মাগাজি ও সিরা আলোচনায় কোন ঘটনাকে উপভোগ করার জন্য কাব্য ও কবিতার উপস্থাপন করা। অর্থাৎ আমরা জানি আগের অনেক কবিদের জন্ম হতো, তারা ক্ষত্রিয় যে শৌর্য বীর্য, যুদ্ধের কৌশল ইত্যাদি এবং রসুলের জীবনীর উপরে কবিতা রচনা করে সেটা সুন্দর করে পাঠ করতেন। প্রাক ইসলামী যুগে একরকম ছিল, রসুলের যুগে আরম্ভ। তো এখানে এই কাব্য এবং কবিতা আবৃত্তি করতেন কবিরা, সেগুলো ইতিহাস চর্চার অংশ হিসেবে মদিনা ইতিহাস চর্চা কেন্দ্রে সেটা অনুসরণ করা। ষষ্ঠত, প্রাথমিক যুগের ইতিহাস আলোচনার সূত্রপাত ও মদিনা ইতিহাস চর্চা কেন্দ্রের সূচনা। অর্থাৎ প্রাথমিক যুগের সিরা এবং মাগাজি চর্চার মুখ্য উদ্দেশ্য হলেও মূলত ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস চর্চায় মদিনাতে উরওয়া এবং শিহাব আল জুহরি এই মদিনা ইতিহাস চর্চা কেন্দ্রে খলিফাদের ইতিহাস আলোচনা করেছেন। সিরা মাগাজি পরেও খলিফাদের ইতিহাস আলোচনা করেছেন এবং যার সূত্র ধরে উম্মার ইতিহাস সৃষ্টির পটভূমি তৈরি হয়েছে। সপ্তমত, স্বল্প গণ্ডিত হলেও বুলজি চর্চা ও সুয়ুবি কাহিনী মদিনা ইতিহাস চর্চায় অনুপ্রবেশ করেছে। স্বল্প পরিসরে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে বুলজি চর্চা তখন প্রবেশ করেছে, সুয়ুবি কাহিনী প্রবেশ করেছে। সিরায় মাগাজিকে মূল কেন্দ্র ছিল, কিন্তু বুলজি বা বংশ পরিচয় চর্চা সামান্য পরিমাণে প্রবেশ করেছে। কিভাবে? মুসা বিন, এখানে সিরা এবং মাগাজি, কয়েকজন সিরা এবং মাগাজি রচয়িতা যেমন মুসা বিন উকরা, মোহাম্মদ বিন এসাম, আহমদ বিন ইয়াইয়া বিন সাবির আল বালাজুরি, তাদের রচনায় ওই সিরা এবং ওই কুলজি এবং সুয়ুবি আলোচনা লক্ষ্য করা যায়, যারা আরব ইতিহাস চর্চার আরেকটি প্রতিকৃত করা যায়। আমরা এখন দেখছি দুটো শহর, একটা হচ্ছে বসরা শহর পুরাতন, আরেকটি দেখলাম আর কুফা শহর। তো দেখতে পাচ্ছ, আমরা এখন আলোচনা করবো ইরাক ইতিহাস চর্চা কেন্দ্র। ইরাক ইতিহাস চর্চা কেন্দ্রের এই মূল দুটি শহর, একটা কুফা এবং বসরা। তো ইরাক ইতিহাস চর্চা কেন্দ্রের আমরা আলোচনার করতে যে দেখি যে মাদ্রাসাল মদিনা যে ইতিহাস চর্চার ধারাটি ছিল ইসলামী বা সিরা ও মাগাজি ভিত্তিক, কিন্তু ইরাক ইতিহাস চর্চা কেন্দ্রের ধারাটি ছিল গোত্রীয় ধারা বা আইয়াম এর ঘটনা প্রবাহ ও গোত্রীয় আখবার। এই গোত্রীয় আখবরের সূত্র অবলম্বন ভিত্তিক।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা মাগাজির পরে, সংরক্ষণের পরে মাদ্রাসাল মদিনায় যে শিক্ষায়তনে যেমন গুরুত্ব দেওয়া হয়েছিল, তেমনি ইরাকের বসরা ও কুফা নগরীতে এর বিস্তৃত প্রেক্ষাপট নিয়ে ইতিহাস পঠন পাঠনের যে ধারাটি উদ্ভব ও বিকাশ সাধিত হয়েছিল, ইতিহাস চর্চায় সেটা গোত্রীয় ধারা হিসেবে বিবেচিত হয়েছিল। প্রাক ইসলাম যুগের আল আইয়ামের ঘটনা প্রবাহ ও গোত্রীয় আখবর ও সংবাদের সূত্র অবলম্বন করে এই কুফা বসরা নগরীতে ইতিহাস চর্চার নতুন যাত্রার সূত্রপাত হল। এখানে আমরা দেখি বর্ণনা পদ্ধতির ভিন্নতা। বর্ণনা পদ্ধতির ভিন্নতায় কেমন? আখবারী ঐতিহাসিকগণ প্রথম পর্যায়ের ঐতিহাসিক ছিলেন, কিন্তু রুয়াত বা বর্ণনাকারীদের পদ্ধতি হতে তাদের পন্থাটা স্বতন্ত্র। রাবি বা বর্ণনাকারী ঘটনাবলী সম্পর্কে রেওয়ায়েত পেশ করতেন, কিন্তু আকবরীগণ একটা বিষয় বা ঘটনার সাথে সংশ্লিষ্ট রেওয়ায়েত সমূহ একত্রিত করতেন এবং ওইগুলোকে ধারাবাহিকভাবে গ্রন্থাকারে সন্নিবেশিত করতেন। এখানে কয়েকজন আখবারী ঐতিহাসিকের নাম আমরা উপস্থাপন করছি, যেমন আবু মেখনাফ, আওয়ানা বিল হাকাম, সাইদ বিন ওমর, তারপরে আল মাদাইনি, যিনি আখবারীদের শায়ক হিসেবে পরিচিত। এখন দেখো রেওয়ায়েত ও খবর সংগ্রহে আখবারীদের ভূমিকা। আকবরী ঐতিহাসিকগণ অত্যধিক শ্রম স্বীকার করে প্রশস্ত পথ পদ্ধতিতে রেওয়ায়েত ও খবর সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। তারা পারিবারিক, গোত্রীয় এবং অধিক সংখ্যক ব্যক্তি বিশেষের রেওয়ায়েত হতে তথ্য সংগ্রহ করতেন। আবু মিকনাফ সিফফিনের যুদ্ধ, মুসলিম বিন আকিলের কুফা গমন এবং কারবালার ভয়াবহ ঘটনার বর্ণনায় তিনি প্রধানত কুফার উৎস হতে তথ্য সংগ্রহ করেছেন। এখন আসি আমরা ইরাক ইতিহাস চর্চা কেন্দ্রের সনদ ব্যবহারের মধ্যম পন্থা। এই সনদ ব্যবহারে মধ্যম পন্থায় লিখিত ও মৌখিক তথ্য প্রদানে আকবরীগণ সনদ ব্যবহার করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেছেন। তারা আইয়াম আল আরবের ঘটনা বর্ণনায় সনদ ব্যবহারে রাবিদের কিছুটা শৈথিল্য লক্ষ্য করা যায়। হাদিস বিক্তাদের যে সনদ এবং এই সনদের উপস্থাপন কঠোরভাবে অনুসরণ না করে একটু মধ্যবর্তী পন্থা অবলম্বন করেছে, যাতে করে আলোচনার বিষয়টিকে সহজ এবং হৃদয়গ্রাহী করে তোলা যায়। এক্ষেত্রে আরেকটি বিষয় এখানে লক্ষ্য করা যায়, ভাষা বিশেষজ্ঞগণের বর্ণনা পদ্ধতি। এ সময় যারা ভাষা বিশেষজ্ঞ ছিলেন, প্রাসঙ্গিকভাবে বলা যায় যে তাদের ভাষা বিশেষজ্ঞগণের বর্ণনা পদ্ধতি সম্পর্কে বলতে হয় যে তারা বর্ণিত বিষয়াবলী যাচাই বাছাই করে কষ্টি পাথরে বিচার করে সেটা গ্রহণ করেছেন। এবার আসি আমরা একটু
ডিস্টার্ব হয়েছে। তারপর দেখো কুলজীবিত্তাদের ভূমিকা। কুলজীবিত্তাগণ বিভিন্ন গোত্রের বক্তা ছিলেন। তারা বিভিন্ন গোত্রের কুলজী বক্তাদের কবিতা, বিশেষ করে নাকাইজ বা দোষারোপকারী প্রতিযোগিতামূলক কবিতা হতেও তারা রিওয়ায়াত এবং খবর সংগ্রহ করেছেন, এবং তারা লেখার মাল মশলা তারা এখান থেকেও গ্রহণ করেছেন। এছাড়া প্রসিদ্ধ ঐতিহাসিক গণের উদ্ভাবনের সময় হিজরি ৩য় শতাব্দীর গোড়ার দিকে আরব ইতিহাস চর্চায় উন্নত পর্যায়ে পৌঁছে গেল। এখানে এই সময় প্রসিদ্ধ ঐতিহাসিক গণের উদ্ভব হলো, কারণ আখবারী ভাষাবিদগণ এবং কুলজীবিত্তাগণ তাদের রচিত গ্রন্থের ইতিহাসের অনুসরণ করেছিলেন। তাতে করে ইতিহাসের বিভিন্ন শাখায় অন্তর্ভুক্ত ঘটেছিল। এসব বিষয়ের চিন্তার ফল হিসেবে ইসলামের চিন্তাধারার অগ্রগতি সাধিত হয়েছিল। যেমন হাইসুম বিন আদি রচিত কিতাব আল তারিক আল সিনিন, অর্থাৎ বর্ষক্রমিক ইতিহাস গ্রন্থ। ইতিহাস চর্চা কেন্দ্রে, ইরাক ইতিহাস চর্চা কেন্দ্রে ইতিহাস রচনার বৈশিষ্ট্যাবলী কি ছিল সেটা আমরা দেখি। প্রথমত আল আইয়ামের গোত্রীয় ধারায় সংবাদ ও খবর সংগ্রহ ও সংরক্ষণ করা হতো, এবং দ্বিতীয়ত কুলজীবিত্তাদের রচনায় ইতিহাস লেখার উপাদান ছিল। তৃতীয়ত লিখিত তথ্যের ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। চতুর্থত সনদ ব্যবহারের শিথিলতা করা হয়েছে। আগেই বলেছি যে সনদ ব্যবহারে অতটা কড়াকড়ি করা হয় নাই, শিথিল করা হয়েছে। আকবরী কুলজীবিত্তাদের রেওয়ায়েতে গ্রহণ করেছে। তারা কুলজীবিত্তাদের যে রেওয়ায়েত আকবরীগণ গ্রহণ করেছে, আর বিশ্ব ইতিহাস সৃষ্টির পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আসি মদিনা ও ইরাক ইতিহাস চর্চা কেন্দ্রের তুলনামূলক সমীক্ষা। মদিনা ও ইরাক ইতিহাস চর্চা কেন্দ্রের প্রকৃতি ও ধারায় যে সকল পার্থক্য লক্ষ্য করা যায় সেগুলি সাদৃশ্য অনেক আছে, কিন্তু পার্থক্যগুলি আমরা আলোচনা করছি। প্রথমত মদিনা কেন্দ্রে সিরা, মাগাজি ভিত্তিক ও ইরাক কেন্দ্রে কাহিনী ও খবর ভিত্তিক ইতিহাস চর্চা হতো। তাহলে মদিনা কেন্দ্রে কিভাবে হতো? সিরা ও মাগাজি ভিত্তিক হতো, আর ওখানে কি হতো? ইরাক কেন্দ্রে হতো গোত্র ভিত্তিক। প্রথমত, দ্বিতীয়ত মৌখিক ও লিখিত রেওয়ায়েত। মদিনা ইতিহাস চর্চা কেন্দ্রের উপাদান ছিল মুখ পরম্পরায় আসা রেওয়ায়েত। এই রেওয়ায়েতের সাথে যুক্ত কখনো কখনো লিখিত উৎস হতে প্রাপ্ত উপকরণ যুক্ত হয়েছে। অপরদিকে ইরাক কেন্দ্রে কিন্তু রওয়ায়েত বা বর্ণনাকারীদের মৌখিক বর্ণনার সাথে লিখিত উৎস হতে প্রাপ্ত উপকরণ যুক্ত করা হয়েছে। তৃতীয়ত কুলজীবিত্তাদের প্রাধান্য দেওয়া হয়েছে। মদিনা কেন্দ্রে কুলজীবিত্তাদের প্রাধান্য দেখা তেমন যায় না, কিন্তু ইরাক কেন্দ্রে কুলজীবিত্তাদের প্রাধান্য দেখা গেছে। চতুর্থত ইসনাদের ব্যবহার। ইসনাদের ব্যবহার বলতে আমরা ইসনাদ অর্থাৎ এখানে সনদ প্রয়োগকারী অত্যাবশ্যকীয় হয়েছে মনে করা হতো মদিনা কেন্দ্রে, কিন্তু ইরাক কেন্দ্রে এই সনদ ব্যবহারকে অতটা কড়াকড়ি করা হয় নাই। এবং মদিনা কেন্দ্রে যেমন সনদ ব্যবহারের জন্য আসমাউল রেজাল শাস্ত্র তৈরি হয়েছে, রেওয়ায়েতে দেরাত পদ্ধতির উদ্ভব হয়েছে, কিন্তু ইরাক কেন্দ্রে এই সনদ ব্যবহারের প্রতি শৈথিল্য করা হয়েছে। কখনো কখনো সনদের অংশ বিশেষ উল্লেখ করা হয়েছে, ফলে কাহিনী বর্ণনার পরিক্রমায় ইতিহাস চর্চার বহুমাত্রিক রূপান্তরের সুযোগ হয়েছে।
সমাপ্তিতে আমরা বলতে পারি। এসব কারণের প্রেক্ষিতে ইরাক কেন্দ্রে জাতির ইতিহাস ও বিশ্ব ইতিহাস রচনার পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং বহুমাত্রিক আরব ইতিহাস চর্চার পরিসর সৃষ্টি করেছিল এবং এই পরিসর আরো ব্যাপৃত হয়েছিল। আজকের তোমাদেরকে কি মূল্যায়ন দিতে পারি? মাদ্রাসা আল মদিনা সম্পর্কে আলোচনা করো, ইতিহাস চর্চার উরওয়া বিন জুবাইরের অবদান মূল্যায়ন করো, ইতিহাস চর্চায় মোহাম্মদ বিন মুসলিম আল জুহুরির অবদান মূল্যায়ন করো, ইরাক ইতিহাস চর্চা কেন্দ্র সম্পর্কে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে আলোচনাটি করলাম আশা করি তোমরা সুন্দরভাবে অনুধাবন করতে পেরেছো এবং আরো একটু লেখাপড়া করে তোমরা এটাকে আরো সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। সকলকে কোভিড-19 মহামারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন। আমরা আমাদের লেখাপড়া চালিয়ে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। খোদা হাফেজ।